আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আরও একটি নতুন দিন, ডে 15, 15তম দিনের ক্লাসের এটি আয়োজন। বেসিক টু অ্যাডভান্স লেভেল ইংলিশ গ্রামার যে ক্লাসগুলো হচ্ছে সেটি। তোমরা ঝটপট রেডি হয়ে যাও। একটা এক্সাম দেবো, এক্সামটি হচ্ছে নাউনের ওপরে, অ্যান্ড দেন আমরা আজকে আলোচনা শুরু করবো প্রোনাউনের ওপরে। খুব ইম্পর্টেন্ট আলোচনা প্রোনাউনের এই লেসনটি। ওকে, সো আমরা এখন চলে যাব যেখানে আমাদের এক্সাম রয়েছে। এই আলোচনাটি শুরু করব, এবং শুরু করার পূর্বে আরেকটি কথা তোমাদের বলি, সেটি হলো আমি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কিন্তু কথা বলিনি। সো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে হিউজ আলোচনা রয়েছে, আমি সেগুলো আলোচনা করব। শুরু হচ্ছে এক্সামটা। আই হোপ তোমরা এক্সামগুলো দিয়ে ফেলেছো। এই এক্সামগুলোর আনসার একেবারে বইয়ের শেষে সুন্দর করে প্র্যাকটিসের পূর্ণত অংশে গ্রামার ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে। আমি এখানে আনসারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। নাউন কত প্রকার? যখন বলা হবে নাউন কত প্রকার, তখন তুমি নিশ্চিত হয়ে যাও যে সর্বমোট প্রকারটা তোমাকে বলতে হবে। সর্বমোট প্রকার হচ্ছে 5 প্রকার। মনে আছে তোমাদের? ওই যে প্রথমত কি ছিল আমাদের? কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন ভেঙে 4টি হয়েছিল: প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। এই হচ্ছে 5টি, একটু দেখে নিও। নাম্বার 2 তে আমরা যদি বলি কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট আর দ্য কন্ডিশন অফ নাউন, এটা কোন ধরনের নাউন হতে পারে? সো অবভিয়াসলি কোয়ালিটি বোঝাবে, অ্যাকশন বোঝাবে, স্টেট বোঝাবে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তাই না? এগুলো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেগুলো ধরা ছোঁয়া যায় না সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 3 তে আসো, মাটন। মাটন, ভেড়ার মাংস, এটি কি ধরনের নাউন? আচ্ছা, অবভিয়াসলি এটি হলো ম্যাটেরিয়াল নাউন। এটি হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন শিপ মানে হচ্ছে ভেড়া, সেটি হলো কমন নাউন, কিন্তু যখন ভেড়ার মাংস বলা হচ্ছে, গরুর মাংস বলা হচ্ছে, ওই মাংসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এরপরে আসো 4 নাম্বারটা। এ নাউন অফ মাল্টিটিউড ডিনোটস। নাউন অফ মাল্টিটিউড বলতে আসলে কি বোঝানো হয়? এটা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, এখানে একটু ভালো করে বুঝতে হবে তোমাদের, না বুঝলে খুব সমস্যা হবে। নাউন অফ মাল্টিটিউড মানে হলো ওই যে কালেকটিভ নাউনের মানে বহুমুখী, অনেকগুলো। কালেকটিভ মানে হচ্ছে একটি বিষয় নিয়ে, আর মাল্টিটিউড মানে হচ্ছে বহুমাত্রিক। মনে আছে ওই যে ওপিনিয়ন্স, দেয়ার ওপিনিয়ন্স, এরকম কথা বলেছিলাম। সো মাল্টিটিউড মানে হলো একটি নয়, অনেকগুলো। এই জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল হবে না, ইন্ডিভিজুয়ালস হবে। এই জন্য দেখো, ইন্ডিভিজুয়াল মানে একজন, আর দ্য ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে অনেকজন। ঠিক আছে, এই জন্য কিন্তু এটাকে বোঝানো হয়েছে। প্রশ্নটা বুঝতে হবে, এই নাউন অফ মাল্টিটিউড ডিনোটস মানে নাউন অফ মাল্টিটিউডস বলতে আসলে কাকে বোঝানো হয়? দ্য ইন্ডিভিজুয়ালস, অনেকগুলোকে, রাইট? এই জন্য রাইট উত্তর হলো দ্য ইন্ডিভিজুয়ালস। নাম্বার 5-এ আসো, চেক দ্য বিস্ট ইন ইউ। তোমার ভিতরে পশুত্বকে দমন করো। বেস্ট মানে হলো পশু, এটি কমন নাউন, কিন্তু কমন নাউনের পর যখন ইন থাকে, মনে আছে? ফাদার ইন হার, পিতৃত্ব; মাদার ইন হার, মাতৃত্ব। এভাবে করে যখন কমন নাউনের পরে প্রিপোজিশন থাকে, তখন কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। দ্য বেস্ট ইন ইউ মানে তোমার ভিতরে পশুত্বকে দমন করো। চেক দ্য বেস্ট ইন ইউ। সো কমন, প্রপার, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল। সো অবভিয়াসলি এখানে আমাদের রাইট উত্তর নেই, একটাও রাইট উত্তর নেই, তাই না? ওকে, সো দেওয়া খুবই মুশকিল। নর্মালি হয়তো অনেকে কমন নাউন দিয়েছে, আসলে এটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। পশুত্ব, উত্তরটি নেই। আই এম সরি ফর দ্যাট, উত্তরটি নেই। তাহলে এইটা রাইট উত্তরটা আমি এটা পাশে একটু লিখে দিই, সেটি হলো অ্যাবস্ট্রাক্ট। ওকে, এরপর 6 নাম্বারে আসো, হি ইজ আ ম্যান অফ অ্যাকশন। সে আসলে কি ধরনের মানুষ? হি ইজ আ ম্যান অফ অ্যাকশন। অবভিয়াসলি এটি হলো ম্যান, মানে কমন নাউন। সো আন্ডারলাইন করা নাউনটি কি নাউন? অ্যাকশনটি কি নাউন হতে পারে এটা তোমাকে বুঝতে হবে। অ্যাকশনটাকে যদি আমরা নর্মালি অন্য কোথাও লিখতাম, অ্যাকশনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাকশন একটি কর্মের নাম, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। বাট আগে যখন এ ম্যান মানে কমন নাউন সম্পর্কে কথা বলা হচ্ছে বেসিক্যালি, তখন কিন্তু এটাও কমন নাউনের সঙ্গে জড়িত, এটা তোমাকে বুঝতে হবে, একে অপরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, হি ইজ আ ম্যান অফ অ্যাকশন, সে একেবারে এক কথা মানুষ, কর্মঠ লোক। সুতরাং ইটস অ্যান, এটার উত্তরও আমি এখানে দিতে পারিনি, আই এম সরি ফর দ্যাট। অ্যাকশনটাকে এখানে বলতে হবে আমাদের কমন নাউন। এখানে একটু লিখে রাখো, কমন নাউন, কমন নাউন। এরপরে আসো, গড, লর্ড, অলমাইটি, সৃষ্টিকর্তার নাম। স্টার্টিং লেটার ক্যাপিটাল হলে সেটা কি হয়ে যায়? অবভিয়াসলি সেটা প্রপার নাউন হয়ে যায়, রাইট? এই হচ্ছে প্রপার নাউন। 8 নাম্বার, নাউন ইজ আ ডট ডট ওয়ার্ড। নাউন আসলে কি ধরনের শব্দ? ইটস আ নেমিং ওয়ার্ড, বেসিক্যালি কোনো কিছুর নাম বোঝায়। সো কোয়েশ্চেনটা খুবই সহজ, বুঝলেই হয়ে যায়, এই আর কি। নাম্বার 9, নিচের কোন শব্দটি নাউন? নিচে যে শব্দগুলো রয়েছে এর ভিতরে কোনটি নাউন? নিচের কোন শব্দটি নাউন? ফিড মানে খাওয়ানো, ইটস আ ভার্ব। আমি একটু আলাদা আলাদা করে একবার লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফিড মানে অন্যকে খাওয়ানো, ইটস আ ভার্ব। সিটি, অবভিয়াসলি শহর, ইটস আ নাউন। অ্যান্ড টু, ইটস আ প্রিপোজিশন। অ্যান্ড ভেরিটা কি বলতে পারো? ভেরিটা হলো অ্যাডভার্ব। ও সারা জীবনই অ্যাডভার্ব, রাইট? সুতরাং আমরা বাকিগুলো আচ্ছা রেড না করি, অন্য একটা কালার করে দিই। এইখানে এই সিটিটা হলো শহর, এটি হলো নাউন। অ্যান্ড 10 নাম্বার, গ্রামার, ফিজিক্স, মিউজিক, কেমিস্ট্রি, এগুলো সবগুলি সাবজেক্টের নাম, বিষয়ের নাম। পঠিত সাবজেক্ট বা বিষয় হলে সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এখন তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার গ্রামারকে তো ধরা ছোঁয়া যায়, ফিজিক্সকে তো ধরা ছোঁয়া যায় না। যেটা ধরা ছোঁয়া যায় সেটা হলো একটা বই। আমি বলতে পারি ইংলিশ গ্রামার বুক, তুমি ধরতে পারবে। ফিজিক্স ফার্স্ট পার্টের বই, মিউজিকের একটি বই, কেমিস্ট্রি একটা বই, তখন তুমি ধরতে পারবে ওটা ম্যাটেরিয়াল নাউন। বাট যখন বলা হবে গ্রামার, ফিজিক্স, এটা কিন্তু আসলে ধরা যায় না। মনে হয় যে গ্রামার, ও আচ্ছা গ্রামার মানে তো এখানে গ্রামারের রুলস রয়েছে, ফিজিক্স মানে আচ্ছা এখানে বেশ কিছু সূত্র রয়েছে। সুতরাং পঠিত বিষয়সমূহকে সবসময় বলতে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একজন সাব্বির হোসেন কমেন্ট করছে যে পঠিত বিষয়। আচ্ছা, পঠিত বিষয় প্রপার না, পঠিত বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু পঠিত বিষয়ের স্পেসিফিক যখন নাম হবে, ইংলিশ গ্রামার বুক সাব্বির হোসেন, তখন সেটা হবে প্রপার নাউন। ফিজিক্স অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন বলবো ফিজিক্স বুক, তখন সেটা হবে প্রপার নাউন। ঠিক আছে, একটু দেখে নিও তুমি, হ্যাঁ? ওকে, সো আজকে আমরা যে আলোচনাটি প্রবেশ করব সেটি হলো প্রোনাউন। খুবই ভাইটাল একটি ইনফরমেশন, মানে আলোচনার বিষয় প্রোনাউন। প্রোনাউনকে আমি আগে ফার্স্ট একটু ভাগ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে প্রো এবং আরেকটা হচ্ছে নাউন। আমরা একটু আগে বা গতদিনে যেটি শেষ করেছি সেটি হচ্ছে নাউন। সেই নাউনের সঙ্গে একটা কথা লাগানো রয়েছে প্রো। এই প্রো এর অর্থটা বুঝলে কিন্তু প্রোনাউন জিনিসটা বোঝা হয়ে যায়। প্রো মানে হচ্ছে সপক্ষে বা তার মতো,
সপক্ষে বা তার মতো, অর্থাৎ নাউনের পক্ষে নাউনের মতো হয়ে যে কাজটি করবে সেটি হলো প্রোনাউন। ঠিক আছে, নাউনের অনুপস্থিতিতে নাউনের শূন্যতা পূরণে যাকে আমরা ব্যবহার করতে পারি সে হচ্ছে সপক্ষে থাকা একটি শব্দ, যাকে বলছি আমরা প্রোনাউন। এইটুকু হলো আমাদের টাইটেল থেকে বোঝা। এবার প্রোনাউনের একেবারে মূল আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটি জিনিস আমি একটু দেখিয়ে দিই, বিকজ প্রোনাউনের ক্ষেত্রে এই জিনিসটা সবার জন্য জানা দরকার, স্পেশালি যারা বেসিকে রয়েছে তাদের জন্য তো খুবই দরকার। একটু নড়ে সরে বসো, এটা নিয়েই তোমাদের গ্রামারে পথ চলা সারা জীবন ঘুরে ফিরে এগুলোই সমস্যা হবে। যেমন তুমি কোনো বাক্য লিখতে গেলেই বেসিক্যালি দেখো আই থাকে, সেখানে উই থাকে, ইউ থাকে, হি, তাই না? আচ্ছা, বাংলাটা বলে দিই, আই মানে আমি, উই মানে হচ্ছে আমরা, ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, হি মানে হচ্ছে সে, সি মানে সে, এটা হচ্ছে ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য, এটা তোমরা জানো। ইট হচ্ছে কোনো জড় বিষয়বস্তুর জন্য, ইট মানে ইহা, এটা। এনি নেম মানে যে কোনো নাম, যে কোনো নাম হতে পারে, গাছপালা নাম হতে পারে, মানুষ প্রাণীর নাম হতে পারে, অথবা দুটো নামকে আমরা একসাথে দিয়েও ব্যবহার করতে পারি। ওকে, এবং দে। আমি এখানে এগুলো কেন দিয়েছি জানো? এবং এখানে কিন্তু কিছু নাউনও আছে, আমি এখানে কেন দিয়েছি? এইগুলোর সঙ্গে প্রায়শই তোমাদের ভার্ব নিয়ে একটা কনফিউশন হয়। কনফিউশনটা কোথায় জানো? কনফিউশনটা হলো তোমরা অনেকে বুঝতে পারো না যে আয়ের পরে আসলে কোনগুলো বসে। তো আমি একটা কাজ করেছি, একটা পেজে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো পরে, যে আসলে কার সঙ্গে কার সম্পর্ক। আয়ের পরে যখনই কোনো বাক্য তুমি ব্যবহার করতে চাইবে সেখানে তুমি ব্যবহার করতে পারো আই ডু, অথবা নেগেটিভ করতে চাইলে আই ডু নট। আয়ের পরে অ্যাম বসবে, নেগেটিভ করতে চাইলে আই অ্যাম নট। আয়ের পরে হ্যাভ বসবে। সো এই লাইনে যে শব্দগুলো আছে সবগুলো কার পরে বসবে? আয়ের পরে বসবে। উইয়ের পরে কোনগুলো বসে? এই যে উইয়ের পরে যে ডু বসে, তোমাকে এটা শিখে নিতে হবে। আরেকটি বিষয় বলি, আমি যখন অটোমেটিক্যালি বলতে পারি উই ডোন্ট, আমি যখন অটোমেটিক্যালি এই পর্যায়ে এসে বলতে পারি হি ডাজ নট, ইট ডাজ নট, অথবা ইউ ডন্ট, এটা কিন্তু মুখের সঙ্গে আমার ভিড়ে গেছে, আমি অটোমেটিক্যালি কিন্তু বলতে পারি। তো আমি এই পর্যায়ে এসে যখন বলতে পারি যে হি ডাজ নট হবে, ইউ ডন্ট হবে, তখন কিভাবে পারি জানো? এটা অটোমেটিক্যালি আমি বলতে বলতে এটা আমার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, আমি অটোমেটিক্যালি পারি। তাই তোমাকে বলবো, যাদের খুব সমস্যা হয়ে যায় যে কোন পার্সনে পরে, কোন সাবজেক্টে পরে, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ কোনটা বসে, একটু বারবার দেখে নাও। আর এখানে কিন্তু আরেকটা মজার বিষয় রয়েছে, অনেক সময় দেখবে আগেরটা এবং পরেরটা এক, কেমনভাবে হি এর পরেও যা যা বসে সি এর পরেও কিন্তু তাই তাই বসে, একেবারে কোনো পার্থক্য নেই। তাই আমি কি করবো, হি স্ল্যাশ এখানে সি দিয়ে দেবো, দিয়ে কি করবো, নিচের এটাকে কেটে দেবো, তাহলে দেখো একটু কমে গেল। আবার দেখো, হি বা সি এর পরেও যেগুলো যেগুলো বসবে, ইটের পরেও কিন্তু দেখো নিচে কিন্তু সেইগুলোই বসে আছে, কোনো আলাদা নেই। তাহলে কি করবো, হি, সি, এরপরে আমি একটা ইট দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে তাহলে আমি এটা কেটে দেবো। আচ্ছা, কেটে দিলাম, দেখো আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এরপরে দেখো, এনি নেম, যে কোনো নাম যখন আমরা ব্যবহার করি, দেখো ডাজ, ডিড, দেখো সেম, সেম না? রাইট। তাহলে ইটের পরে আমি এখানে কিন্তু এনি নেম দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, এই যে আমি এটা কমিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো, যখন দুইটা নাম একসাথে থাকে, দুইটা নাম যখন একসাথে থাকে, ডু আর এই যে এটার সঙ্গে কিন্তু দেখো এটা কিন্তু দারুণ মিল আছে, মিল আছে না? রাইট। সুতরাং উই অথবা যখন একসাথে অনেকগুলো নাম থাকে, রহিম, করিম, যারা, মারা, হ্যাঁ হ্যাঁ তার অনেক নাম, তখন কিন্তু আবার দেখা যায় যে এইগুলো আমাদের ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে উইয়ের সঙ্গে স্ল্যাশ দিয়ে আমি এখানে লিখে দেবো মির অ্যান্ড মীরা, দিয়ে আমি কি করবো জানো? এই নিচের এইটা আর ওপরেরটা যেহেতু সমজাতীয় একই রকম হচ্ছে, তাই আমি এইটা জাস্ট কেটে দেবো। ওকে। এবং আরেকটা মজার বিষয় দেখো, ডু, আর, হ্যাভ, ডিড, অর, এই যে সবগুলো রয়েছে না, এবং নিচেরটাও দেখা একবার হুবহু মিলে গেছে। তাহলে আমি কি করবো এবার? হ্যাঁ, সো এইখানে আমি স্ল্যাশ দিয়ে এই ডেটাকে তুলে দেবো উপরে, ডে, এই যে ডেটাকে আমি উপরে তুলে দেবো। রাইট। এগুলো পরে যা বসে এগুলো পরে তাই বসে, তাহলে কি নিচেরটা রাখা দরকার আছে আমার? নেই। রাইট। তাহলে এবার ঘুরে ফিরে তুমি এই জিনিসটা একটু মিলিয়ে দেখবে যে কার পরে কি বসে গেছে। ক্লিয়ার? এইভাবে করে তোমরা এই জিনিসটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারো। ওকে, তাহলে প্রোনাউনের আমি এই বিষয়টা বলবো যে তোমরা একটু দেখে নিও, অ্যান্ড দেন আমরা চলে যাব সেইখানটা যেখানে আমরা প্রোনাউনটা আলোচনা করবো আজকে। রাইট। নাউনের শূন্যতা পূরণে একটি বাক্যে নাউনের প্রতিনিধি হিসেবে যার ব্যবহার তাকেই প্রোনাউন বলা হয়। মনে রাখতে হবে, প্রোনাউন এর জায়গায় প্রোনাউন ব্যবহার না করে পুনরায় যদি আবার নাউন ব্যবহার করি, এই ধরনের ব্যবহার করাকে বলা হয় বাহুল্য দোষ সমস্যা। তো বাহুল্য দোষ সমস্যার ইংরেজিতে আরেকটা নাম আছে, তোমরা চাইলে এটাতে একটু লিখে নিতে পারো, অনেক কাজে দেবে, একসময় আমি সেটা তোমাদের দেখাবো। সেটা হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি একটু জেনে রাখো, যেটাকে আমরা বলছি বাহুল্য দোষ, ওকে, সেটি হলো রিডান্ডেন্সি। মানে না ব্যবহার করলে হতো কিন্তু ব্যবহার করেছে, কিভাবে একটু ভালো করে বুঝে নাও। নাউনের শূন্যতা পূরণে, রিনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, রিনা হলো ক্লাস 5 এর স্টুডেন্ট। ওকে, ভালো কথা। রিনা লাভস গার্ডেনিং, রিনা বাগান করা খুব পছন্দ করে। রিনা টেকস আফটার হার মাদার, রিনা তার মায়ের যত্ন নেয়। ইজ ইট রাইট? কেউ কি আমাকে বলতে পারবে টেক্স আফটার মানে কি? অনেকে আমরা ভুল করে কিন্তু দেখাশোনা মনে করি, আসলে লুক আফটার মানে দেখাশোনা করা। টেক আফটার বাংলা অর্থ কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এই যে একজন একটা কথা বলেছে, আমি তার কথা রেস ধরে বলছি, উর্মি ইসলাম বলছে যে স্যার মনে আছে এটা রিডান্ডেন্সি একবার বলেছিলেন। এইবার একটা মজার বিষয় যেটা আমি বারবার ক্লাসে বলি, যে হ্যাঁ এটাই হলো বিষয়, যে তুমি একটা ক্লাসে একদিন বোঝোনি, সেখানে আমি একটা কথা বলেছিলাম, একটু আনক্লিয়ার ছিলে, কিন্তু অটোমেটিক্যালি আমি যখন পরে সেই কথাটা আবার বলবো তোমার কাছে কিন্তু অনেকটা পরিচিত মনে হবে। এই জন্য কোনো ক্লাস মিস করা যাবে না, ধৈর্য নিয়ে থাকতে হবে আর ওয়েট করতে হবে, দেখি আবার কবে সেই ক্লাসটিকে পাই। লেগে থাকো প্লিজ, প্রত্যেকটি ক্লাস একসময় না একসময় বুঝতে পারবে। যেটা বলছিলাম, টেক্স আফটার মানে হলো অনুরূপ, মানে কারো মতো দেখতে। সো বলা হচ্ছে যে রিনা দেখতে তার মায়ের মতো, লুক আফটার মানে দেখাশোনা করা,
আর টেক আপটার মানে হচ্ছে অনুরূপ। এটা আমরা অনেক সময় ভুল করি। সাদৃশ্য, এই যে সুন্দর সুন্দর অনেকে দেওয়া শুরু করেছে, রাইট? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এখানে যে আমি ৩টা বাক্য লিখেছি, খেয়াল করে দেখো ১, ২ এবং ৩। এই ৩টা বাক্য কিন্তু মারাত্মক ভুলে জর্জরিত। সেটা কি? আমি এখানে রিনা দিয়েছি, আমি চাইলে এখানে আর রিনা দিতে পারি না। রিনা কেন দেবো? রিনার প্রোনাউন কি সেটা দিতে হবে আমাকে। অর্থাৎ আমার এখানে দেওয়া উচিত ছিল শি, তাই না? রিনার প্রোনাউন কি দিতে হবে? শি দিতে হবে। আবার পরের বাক্যতে আবার রিনা দিয়েছি, আবার রিডান্ডেন্সি সমস্যা হয়ে গেছে, তাহলে এখানে আমাকে কি দিতে হবে? আবারও শি দিতে হবে। তাহলে বাক্যগুলোকে সঠিক করে লিখলে কি হবে? রিনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, শি লাভস গার্ডেনিং, শি টেকস আফটার হার মাদার। এটি হলো অ্যাবসলিউটলি রাইট। বাট প্রসঙ্গক্রমে বলি, অনেক সময় ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা রয়েছে, বিশেষ করে ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারের একটা ওদের চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। একটু শুনে রাখো জাস্ট। প্রোনাউন রেফারেন্সের সময় যেটা হয় যে এই জায়গাটায় পরিবর্তন করতে বলা হয়। তো অনেকে বলে যে এটা নতুন একটি লেসন, এটা আসলে না শিখালে কিভাবে পারবো। আসলে প্রোনাউন রেফারেন্সটা কিছুই না, তুমি যদি প্রোনাউনের চ্যাপ্টারটা ভালো করে বোঝো, এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো পরীক্ষায় ওই সময় দেখা যায় যে এই জায়গাটা শি থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু সেটা ভুল নেই, এবার কিন্তু একেবারে রাইট। কিন্তু সমস্যা হলো ইন্টারমিডিয়েটে যখন বলা হয় যেখানে শি থাকে, শিটাকে তুলে দিয়ে ওখানে আবার রিনা দিতে হবে। ব্যাপারটা খুবই ফানি না? যে শি আছে এটাই রাইট, কিন্তু সেই জায়গাটা রিনা দিতে হবে। তাদের ভাষায়, তাদের কথাই হচ্ছে যে এটা তুলে দিয়ে যদি রিনা দেওয়া হয় তাহলে বিষয়টা বেশি ক্লিয়ার হলো। এটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্সের গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ইন্টারমিডিয়েট সিলেবাসে। তো আমার মনে হয় ইন্টারমিডিয়েট সিলেবাসে খুব বেশি রয়েছে, অনেকে প্রবলেম হয়। তো যাই হোক, যদি হয়ে যায় ক্লাসটি করতে থাকো, পরে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তাহলে সঠিক করে লিখলে পুরো বিষয়টা কি দাঁড়ায়? আই হোপ বুঝে ফেলেছো যে আসলে প্রোনাউনটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি। এবার আসো প্রোনাউনের সংজ্ঞা। নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে আমরা এতদিন কি জানতাম? আমরা এতদিন জানতাম যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটি হচ্ছে প্রোনাউন। মানে আমি একটা ছোট হিডেন টিপস দিয়ে দিচ্ছি, অনেক বই, অনেক গ্রামারি কথাটি লেখা থাকবে যে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ হচ্ছে প্রোনাউন। বাট কথা হলো শুধু নাউন না, নাউন ফ্রেজের পরিবর্তেও ব্যবহৃত শব্দ হচ্ছে প্রোনাউন। এবং আমি যদি এই কথাটাকে আরেকটু লম্বা করে বলি যে জেরান্ড, যে ERUND, জেরান্ড, আমি যদি এই কথাটা এখানে অ্যাড করি যে জেরান্ডের পরিবর্তে ব্যবহৃত শব্দ হচ্ছে প্রোনাউন, তাহলে কি আমার ভুল হবে? মোটেই ভুল হবে না, আমি একটু পরে সেটা প্রমাণ দিচ্ছি, সাথে লেগে থাকো। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি তার নাম যেমন প্রোনাউন, নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহার করলে তার নামও প্রোনাউন। ইভেন জেরান্ডের পরিবর্তে, এখন জেরান্ড মানে অনেকে বুঝতে পারছো না যে স্যার এটা আবার কি জিনিস। খুবই সিম্পল জিনিস, বেসিক্যালি ভার্বের সঙ্গে হচ্ছে আইএনজি। এরকম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত অংশ তুলে দিয়ে তার পরিবর্তে আমরা প্রোনাউন দিতে পারি। লেটস সি, একটু ওয়েট করে দেখাচ্ছি তোমাদের। আমি প্রোনাউনের ওইটা ভাঙার পূর্বেই আমাকে আরেকটা বিষয় প্রমাণ করতে হবে। সেটি হলো, যেমন হচ্ছে ফর এক্সাম্পল, আমি এখানে এই 3টা বিষয়কে আগে একটু ক্লিয়ার করি, না হলে খুব সমস্যা হয়ে যাবে। সেটা হলো, আমি যদি বলি রিনা ইজ আ সিঙ্গার, ওকে, আমি আরেকটা বাক্য দিলাম, সেটি হচ্ছে হার সিস্টার ইজ আ ডান্সার, এবং আরেকটা দেব হচ্ছে ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। ওকে, আগে তোমাকে আমি বুঝাই নাউন কোনটা। এই যে এটা হলো নাউন, ওকে। আচ্ছা, নাউন ফ্রেজ কোনটা? এই যে নাউন ফ্রেজ, এটা মানে এখানে একটা নাউন আছে কিন্তু তার সঙ্গে আরো কিছু লাগানো, তাহলে নাউন ফ্রেজ। আচ্ছা, ওকে। এন্ড জেরান্ড কোনটা? জেরান্ড মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, রাইট। আগে এইটুকু মেনে নাও যে এটি হলো নাউন, এটি হলো নাউন ফ্রেজ, মানে লম্বা কিছু একটা নাউনের মতো। ওয়াকিং ভার্বের সঙ্গে আইএনজি, ইটস আ জেরান্ড। এখন ধরো এখানে ফিল ইন দ্য গ্যাপ করা হলো, এখানে ফিল ইন দ্য গ্যাপ করে দিয়ে তোমাকে বলা হলো কিছু একটা বসাতে হবে। বলা হলো যে গোস টু স্কুল, ওকে। আচ্ছা, এটাতেও আমি দিতে পারি এটা, ওকে। ওকে, সো এবার তুমি কি দিবে? রিনা ইজ আ সিঙ্গার, শি গোজ টু স্কুল। ওকে, এখানে কি দিচ্ছ? শি দিচ্ছ। শি, ইটস এ প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ বসলো তার নাম হচ্ছে প্রোনাউন। ওকে, হার সিস্টার, ওকে, ইটস আ নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজের পরিবর্তে আমরা যেটা বসাচ্ছি, হার সিস্টার ইজ আ ডান্সার, শি গোজ টু স্কুল, তাহলে এখানে আমরা কি দেবো? শি দেবো। শিও হচ্ছে প্রোনাউন। এবার আসো, ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ। ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ, তাহলে এখানে কি হবে বলতে পারবে এনিবডি? ওয়াকিং। সো এটা কিন্তু কোনো নাম নয় যে তুমি হি দিতে পারবে, এটি কোনো মাস্কুলিন ফ্যামিলি নয় যে হি বা শি দিতে পারবে, এটি একটি বিষয়ের নাম। সুতরাং এখানে আমরা কি দেবো? ইট দেবো। এই যে দেখো, জেরান্ডের পরিবর্তে কিন্তু কি বসে গেছে? ইট বসে গেছে। লেটস সি, আরেকটা মজার জিনিস তোমরা দেখো, সেটি হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ডট ডট মেক্স ইউ হ্যাপি। তোমাদের এবার একটা ফিল ইন দ্য গ্যাপ দিচ্ছি আমি। দেখো আমাদের সমস্যাটা বেসিক্যালি কোথায়? দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ডট ডট মেক্স ইউ হ্যাপি। এখানে ফিল ইন দ্য গ্যাপ রাখা হলো এবং তোমাকে বলা হচ্ছে কিছু একটা তোমাকে এখানে বসাতে হবে। অপশন এ এখানে ইট, অপশন বি হচ্ছে দ্যাট, অপশন সি শি, অপশন ডিতে বললাম হচ্ছে নান, মানে কোনোটি নয়। এই বাক্যটাই আমি নিচে আবার দিলাম, ওকে, এই পর্যন্ত রেখে দিলাম, এই অপশনটা আমি নিচে দিয়ে দিলাম। এবার তোমরা নিজেরা একটু ট্রাই করবে যে আসলে কোথায় কোন প্রোনাউনটি ব্যবহার করতে। আমি একটু অন্য কালার করে দিই, বুঝতে তোমাদের সুবিধা হবে। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মেক্স ইউ হ্যাপি, এই জায়গাটা তুমি কি বসাবে? এই যে দেখো অনেকে বসানো শুরু করে দিয়েছে, অনেস্টি হবে, হ্যাঁ মিসিং হয়েছে, একটু বুঝে নিয়ে এগুলো। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই যে সর্বোত্তম পন্থা, মেক্স ইউ হ্যাপি, সেটা তোমাকে মহৎ করবে। এই জায়গাটা আসলে কিছু বসবে না। দেখো কি পরিমাণে ভুল করেছো তোমরা, মানে গণহারে দিয়ে যাচ্ছ, ভাবছোই না যে কি হতে পারে কি হতে পারে না। বাট পরের বাক্যটা দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, এই জিনিসটা তোমাকে কি করবে? হ্যাপি করবে। তাহলে এইখানে যে তুমি ইটটা দিচ্ছ, রাইট উত্তরটা বলে দিই ফার্স্টে, এটি হলো ইট হবে, বেসিক্যালি এই উত্তরটা হবে রাইট উত্তর এ। তো এইখানে তুমি যে ইটটা নিচ্ছ, এইখানে যে ইটটা নিচ্ছ তুমি কার জন্য নিচ্ছ? এই পুরো একটি প্রবাদ, পুরো একটি ফ্রেজ, পুরো একটি প্রবাদ বা ফ্রেজের জন্য তুমি কিন্তু একটা প্রোনাউন নিচ্ছ। সুতরাং এই জায়গাটায় আমি আরেকটি কথা বলতে পারি, নাউনের পরিবর্তে যেমন প্রোনাউন বসে,
নাউন ফ্রেজের পরিবর্তে যখন প্রোনাউন বসে, জেরান্ডের পরিবর্তে যখন প্রোনাউন বসে, তেমনি এর সঙ্গে যুক্ত করতে হবে সেটা হচ্ছে ফ্রেজ, PHRAC, ফ্রেজ অথবা ক্লজ। ফ্রেজ অথবা ক্লজ, এই যেরকম লম্বা জিনিস, ফ্রেজ বা ক্লজের পরিবর্তেও কিন্তু অনেক সময় কি বসতে পারে, ইট বসতে পারে। আর এখানে বসলো না কেন জানো? বেসিক্যালি এই সবটুকু হচ্ছে বাক্যের সাবজেক্ট, সবটুকু সাবজেক্ট। আবার যদি তুমি এখানে ইট নাও, ভালো করে ভাবে, এখানে কিন্তু ফুল স্টপ ছিল, এজন্য কিন্তু আমরা নিতে পেরেছি। আর এখানে আমি কিভাবে ইট নিতে পারি দেখো, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সত্যতার সর্বোত্তম পন্থা, এই পুরো জিনিসটি মেক্স ইউ হ্যাপি, তোমাকে কি করে, মহৎ করে। ইট দেওয়াটার কোনো যুক্তি নেই, কোনোভাবেই পাশাপাশি দুইটি সাবজেক্ট একসাথে বসতে পারে না। সেই দিক থেকে আমরা এখানে নাম দিয়েছিলাম। আর পরেরটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কথা শেষ। ইটস আ ফ্রেজ, ইটস আ ক্লজ, প্রবাদ, তুমি যাই বলো। তারপরে বলছে যে ওই জিনিসটাই, এই যে সততা সর্বোত্তম পন্থা, এই জিনিসটাই তোমাকে খুব খুশি করে, হ্যাপি করে। এই জন্য কিন্তু বেসিক্যালি আমরা এই প্রবাদ বোঝানোর জন্য ইট নিয়েছি, রাইট? সো এই বিষয়গুলো আমরা অনেক সময় মিস করে ফেলি, সব জায়গায় খালি একটাই কথা শিখি যে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ হচ্ছে প্রোনাউন। আশা করি প্রোনাউনের যে প্রাথমিক বিষয়টি সেটা তোমরা ক্লিয়ার হয়েছো। সো এইবার আসো একটু ভেঙে আমরা বলি, প্রো মানে হচ্ছে সপক্ষে, এটা বলেছি, আর নাউন অর্থ বিশেষ্য, তাহলে প্রোনাউন শব্দের অর্থ দাঁড়ালো নাউন বা বিশেষ্য সপক্ষে ব্যবহৃত শব্দ। ফর এক্সাম্পল, উদাহরণ খেয়াল করো, রানা ইজ এ গুড বয়, ওকে, রানা খুব ভালো ছেলে। হি অ্যাবাইডস বাই হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে মেনে চলে। বলো তো এখানে হিটা কার জন্য? রানার জন্য। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা যেটা করবে, রানা থেকে একটা তীর চিহ্ন, একটা অ্যারো চিহ্ন হিতে দিয়ে দেবে, যেন পরে দেখলেই বুঝতে পারো যে আচ্ছা এখানে হিটা বসেছে কার জন্য? রানার জন্য, রাইট? এবার আসো, রানাস বিহেভিয়ার ইজ প্রেজওয়ার্থি, রানার আচরণ খুবই প্রশংসনীয়। ইট প্লিজেস ওয়েল। এবার আমরা এখানে যে ইটটা নিয়েছি সেটা কার জন্য নিয়েছি কেউ বলতে পারবে? একটু ভেবে দেখো তো। তাহলে এখানে ইটটা কার জন্য নিয়েছি? বিহেভিয়ারের জন্য। সো এখানে আমি তোমাদেরকে বলবো, যাদের কাছে বইটি আছে, বিহেভিয়ার থেকে ইট পর্যন্ত অ্যারো চিহ্ন দিয়ে নাও, আন্ডারলাইন না, অ্যারো চিহ্ন দিয়ে নাও। এখন তোমাদের একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, যদিও নিচে ওই কথাটি ব্যাখ্যা দিয়ে বলা আছে। এখানে রানার পরিবর্তে আমরা হি দিলাম। আচ্ছা এবার ভাবো তো, যদি কোনোদিন এই জায়গাটায় ফিল ইন দ্য গ্যাপে তোমাকে বলে যে দে, যদি বলে শি, যদি বলে হি, তুমি আসলে কোনটা নেবে? আমার তো মনে হয় না যে তুমি এই ভুলটি করবে, এবং তোমার কাছে খুবই হাসি পাচ্ছে যে এটা আবার কোনো কোয়েশ্চেন হলো। ইয়েস, তুমি যখন জেনে যাবে প্রত্যেকটা জিনিস তোমার কাছে হাসির মতো মনে হবে, রাইট? সো রানা অবভিয়াসলি শি তো হবেই না, কি হবে? হি হবে। ক্লিয়ার? এইবার আসো, এই জিনিসটাকে আমরা টেনে একটু লম্বা করবো। সেই টেনে লম্বাটা কি? লাইক দিস। একটা সাধারণ জিনিস অসাধারণ হচ্ছে, রানাকে নিলাম অ্যান্ড রাব্বিকে নিলাম, তাহলে এবার ইজ হবে না, এবার হবে আর। রানা অ্যান্ড রাব্বি আর গুড বয়। আমরা তো এ গুড বয় বলতে পারি না, তাই না? এইবার এখানে ফিল ইন দ্য গ্যাপ, তারপরে আমি দিয়ে দেবো ওয়ার্ক প্রপারলি। সো এই জায়গায় এবার আমি যদি বলি যে তুমি কি এখানে হি নেবে, তুমি কি এখানে শি নেবে, তুমি কি এখানে দে নেবে, এবার একটু ভেবে দেখো তো তুমি কি নেবে। খুবই সিম্পল, রানা অ্যান্ড রাব্বি ব্যক্তি দুইজন, তাহলে কিন্তু আর হি বা শি হবে না। আগে একজন ছিল, সেই জন্য কি নিয়েছিলে? হি নিয়েছিলে। বাট এখন ব্যক্তি সংখ্যা কয়জন? দুইজন, তাদেরকে তোমাকে বলতে হবে দে, মানে তারা, তারা কাজটি সঠিকভাবে করে। দ্যাটস ওয়াই এইখানে আমরা দিয়ে নিচ্ছি। সো এই বিষয়গুলো তোমাকে কিন্তু বুঝে ফেলতে হবে। অ্যান্ড পরেটা আসি, রানাস বিহেভিয়ার। এই রানাস বিহেভিয়ারের ঠিক ওপরে, রানাস বিহেভিয়ারের ঠিক ওপরে লিখে রাখো সাবজেক্ট। এই সবটুকু হলো বাক্যের সাবজেক্ট, সবটুকু হলো বাক্যের কি? সাবজেক্ট। কিন্তু এই সবটুকু বাক্যের সাবজেক্ট হলেও, সবটুকু বাক্যের সাবজেক্ট হলেও এর ভিতরে একটা হেডওয়ার্ড লুকানো আছে, মানে মূল আলোচ্য বিষয় লুকানো আছে, সেটা হচ্ছে বিহেভিয়ার। বলা হচ্ছে রানার আচরণ খুবই প্রশংসনীয়, আর এইটা সবাইকে খুশি করে। তাহলে খুশিটা কে করে? রানা করে না তার আচরণ? তার আচরণ খুশি করে। তা আমি তোমাকে স্পেশালি বলবো, এখানে বিহেভিয়ার থেকে ইট পর্যন্ত একটা অ্যারো চিহ্ন দিয়ে দাও বা একটা তীর চিহ্ন দিয়ে দাও, যেন পরে দেখলেই বুঝতে পারো যেখানে ইট কার প্রতিনিধিত্ব করছে, এই বিহেভিয়ার, এটার নাম হচ্ছে হেডওয়ার্ড। এইটার নিচে লিখে রাখো ছোট্ট করে হেডওয়ার্ড। সো বিহেভিয়ারের নিচে লিখবা হেডওয়ার্ড, আর এই সবটুকু উপরে লিখবা সাবজেক্ট। তাহলে এবার বলে দিই, সবটুকুর নাম সাবজেক্ট, আর এই শুধুমাত্র বিহেভিয়ারটুকুর নাম হচ্ছে হেডওয়ার্ড। হেডওয়ার্ড যেমন হবে প্রোনাউন তেমন হবে, ঠিক আছে? আচ্ছা প্রসঙ্গক্রমে বলি, যদি এরকম বলতাম যে রানাস বিহেভিয়ার্স, যদিও বিহেভিয়ারের সঙ্গে এস হয় না, ধরো আমি প্রসঙ্গক্রমে তোমাদের বোঝানোর জন্য দিলাম এরকম একটি বাক্য যে রানাস বিহেভিয়ার্স। এখন আমাকে বলো তো, এখানে যদি রানাস বিহেভিয়ার্স আমি বলি তাহলে এখানে কি হবে? খুবই সিম্পল, বিহেভিয়ার যদি একটা জিনিস হয় ইট হবে, তাহলে একের অধিক অনেকগুলো আচার আচরণ, তখন কি হবে? তখন অবভিয়াসলি এখানে দে হয়ে যাবে, তখন এখানে কি হবে? দে হবে। তাহলে হেডওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এইবার আমি তোমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। ফ্ল্যাশব্যাক মানে কি? একবারে পেছনে ফিরে দেখা, একটু তোমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। সেটা কি? আমরা হেডওয়ার্ড কি বলেছিলাম? হেডওয়ার্ড ইজ ইকুয়াল টু, একটু মনে করে দিই তোমাদের, এরকম বলেছিলাম, দ্য পেইনস অফ রহিম। ধরো এরকম একটি বাক্য দিলাম, ওকে। আমরা এর আগে একটা কথা বলেছিলাম, প্রিপোজিশনের ঠিক আগে যে ওয়ার্ডটা থাকে সেটি হচ্ছে হেডওয়ার্ড, মনে আছে? প্রিপোজিশনের আগে যেটা থাকে। তাহলে যদি বলি দ্য প্রবলেম অফ ইউ, আচ্ছা বলো তো এই সবটুকু কি? এটা সাবজেক্ট হতে পারে, এটা ফ্রেজ হতে পারে, কিন্তু হেডওয়ার্ড কোনটুকু? প্রবলেম। কেন বলো তো? প্রিপোজিশনের ঠিক আগে যেটা থাকবে সেটা হচ্ছে হেডওয়ার্ড। তাই কিন্তু আমি এরকম হেডওয়ার্ড সম্পর্কে লিখে দিয়েছিলাম যে হেডওয়ার্ড প্লাস প্রিপোজিশন। তারও কি মনে হচ্ছে? একটু মনে করে দেখো তো, যে প্রিপোজিশনের ঠিক আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে হেডওয়ার্ড। মনে আছে? দ্য প্রবলেম অফ ইউ, এই যে এটার নাম হচ্ছে হেডওয়ার্ড। কেন বলো তো? বিকজ প্রিপোজিশন অপের পূর্বে রয়েছে। আজকে এসে আবার নতুন করে দেখলাম অ্যাপোস্ট্রফি এস এর পরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে হেডওয়ার্ড। তার মানে হেডওয়ার্ড কিন্তু দুইটা শিখে ফেললাম আমরা, এক, এবং আমি এখানে 2 নাম্বার দিয়ে দেবো। 2 নাম্বার হচ্ছে অ্যাপোস্ট্রফি এস প্লাস এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে হেডওয়ার্ড। সো আমি এক্সাম্পল কিন্তু ওইটাই নিয়ে নেবো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, রাইট? ওকে,
তাহলে এখন পর্যন্ত আমরা হেডওয়ার্ড কয়টা পেলাম? দুইটা শিখে ফেললাম। দুই জায়গায় হেডওয়ার্ড, প্রিপজিশনের আগে থাকে হেডওয়ার্ড, এই যে অ্যাপোস্ট্রোফি এসে পরে হেডওয়ার্ড, এই যে অ্যাপোস্ট্রোফি এসে পরে থাকে হেডওয়ার্ড। ক্লিয়ার? সো হেডওয়ার্ড কিন্তু আমরা মোটামুটি দুটো বুঝি। এই তো রাইট, অনেকে বলছে যে স্যার জি মনে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা প্রোনাউন নিয়ে কথা বলছি, কিন্তু প্রোনাউনের সঙ্গে কত জিনিস রিলেটেড। এখন আমরা ইংলিশ বুঝি না, কেন বুঝতে পারি না জানো? না বুঝতে পারার রিজন হচ্ছে আমরা যখন প্রোনাউন নিয়ে কথা বলি তখন শুধুমাত্র খালি প্রোনাউনের দিকে নজর থাকে এবং ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু সেখান থেকে পার হয়ে চলে যাই। কিন্তু আসলে বিষয়টা তো এরকম না। তুমি যদি একটু গভীরে প্রবেশ করতে চাও, তোমাকে অনেক কিছুর সঙ্গে ইন্ট্রোডিউস হতে হবে, অনেক কিছুর সঙ্গে পরিচিত হতে হবে। তাই কখনোই এমন ভাববে না যে স্যার প্লিজ এই বিষয়টা না বুঝে কেন ওইটা বোঝাচ্ছেন। আমি সবসময় কিন্তু একটা বিষয় বিশ্বাস করি, আমি তোমাকে যা শেখাচ্ছি সেটার বাইরে আমি যাব না। ওকে, সো এইবারে কাইন্ডস অফ প্রোনাউন, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অ্যাডমিশন টেস্ট, বিসিএস পরীক্ষা, বড় বড় পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আসে। ঠিক আছে, যে হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন্স, প্রোনাউন কত প্রকার। সো প্রোনাউন কত প্রকার বলে কোনো কথা নেই, 9 প্রকার। কোনো জায়গায় দেখবে যে 8 প্রকার বলে, কিন্তু না, আসলে হচ্ছে 9 প্রকার, 8 প্রকার না। আমরা যদি নেটিভ স্পিকারদের গ্রামারগুলো দেখি, লন্ডন আমেরিকার গ্রামারগুলো দেখি, তাহলে কিন্তু সেখানে দেখবো 9 প্রকারই রয়েছে। আমি জানি না কেউ 8 প্রকার বলে কোনটাকে বাদ দিতে চায়, কাকে বঞ্চিত করতে চায়, খুবই কষ্টের কথা। পার্সোনাল প্রোনাউন ইজ ইকুয়াল টু, পাশে একটু লিখে নাও। আমি এখন তোমাদেরকে যেটা লিখে নিতে বলবো পাশে ছোট্ট করে লিখে নেবে, অ্যাট এ গ্ল্যান্স মনে রাখতে সুবিধা হবে। পার্সোনাল প্রোনাউন এটার পাশে ছোট্ট করে লিখে নাও, নিজ ব্যক্তি, এটা পাশে কি লিখবে? নিজ ব্যক্তি, নিজ ব্যক্তি। আমি ইজ ইকুয়াল টু দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। ওকে, সো পার্সোনাল প্রোনাউনের পাশে তুমি লিখে নিলে নিজ ব্যক্তি। ওকে, ডান। এইবার পজেসিভ প্রোনাউন, এগুলো বিস্তারিত পরে বোঝাচ্ছি। পজেসিভ প্রোনাউন মানে হলো তার, মানে ধরো রহিমের, করিমের, আমার, তার। হ্যাঁ, সো পজেসিভে খালি একটু লিখে নাও তার। ওকে, এরপর রিফ্লেক্সিভে হালকা একটু ছোঁয়া দিয়ে দিই। রিফ্লেক্সিভ জিনিসটা কি, এটা পাশে ছোট্ট করে লিখে নাও, নিজেই নিজে। লিখে নাও নিজেই নিজে। ওকে, নিজে নিজে। ইন্টারোগেটিভ প্রোনাউনে আসো। ইন্টারোগেটিভ প্রোনাউনে লিখে নাও ছোট্ট করে একটাই কথা, সেটা হচ্ছে প্রশ্ন। বাংলা লিখে নাও প্রশ্ন। পার্সোনাল মানে হলো নিজেই, নিজ নিজ। ওকে, পজেসিভে কি বললাম? তার। রিফ্লেক্সিভে কি বললাম? নিজেই নিজে। আর ইন্টারোগেটিভে কি বললাম? প্রশ্ন। আচ্ছা, রিলেটিভে একটি বাংলা কথা লিখে নেবে, বন্ধন। রিলেটিভে একটি বাংলা কথা লিখে নেবে, বন্ধন। ঠিক আছে, দুইজনের ভেতরে বন্ধন, তাই না? ওটা নিয়ে পরে কথা বলবো। এবার রিসিপ্রোকালে আসো। রিসিপ্রোকাল জিনিসটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক, পাশে লিখে নাও পারস্পরিক সম্পর্ক, একে অপরের সঙ্গে সম্পর্ক। এবার ডিস্ট্রিবিউটিভে লিখে নাও প্রত্যক বা, হ্যাঁ প্রত্যক লিখলে হবে, প্রত্যেকটি বা প্রত্যক, প্রত্যেকটি বা প্রত্যক, এইটুকু লিখলেই হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এসে তুমি লিখবে কাছের স্ল্যাশ দূরের। ডেমনস্ট্রেটিভ এসে লিখবে তুমি কাছের অথবা দূরের, কাছের অথবা দূরের। ইনডিফিনিট প্রোনাউনে এসে তুমি লিখবে অনির্দিষ্ট করে যে কোনো জন, অনির্দিষ্ট করে যে কোনো জন। ওকে, তো এখন অনেকে হয়তো বা মিস করে ফেলেছো। হ্যাঁ, একজন বলছে যে পজিটিভকে কেউ কেউ বাদ দেয় এবং বাদ দিয়ে তারা 8 প্রকার করে। তাহলে কি পজিটিভ মন খারাপ করবে না? অবশ্যই মন খারাপ করবে। হ্যাঁ, সো এবারে আসো পার্সোনাল প্রোনাউন। কি বললাম? নিজ। পজেসিভ প্রোনাউন একটু মিলিয়ে নাও, তার। রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন নিজেই নিজে। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন। রিলেটিভ প্রোনাউন বন্ধন। রিলেটিভ প্রোনাউন বন্ধন, সম্পর্ক না। রিসিপ্রোকাল প্রোনাউন কি বলেছিলাম? পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বলেছিলাম? প্রত্যেক বা প্রত্যেকে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি বলেছিলাম? কাছের কিংবা দূরের। আর এই যে কাছের বা দূরে কেন বলছো, এগুলো যখন আলোচনা করবে এমনি বুঝতে পারবে। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট করে যে কোনো জন, অনির্দিষ্ট করে যে কোনো জন বা যে কোনোটি। রাইট, তাহলে মোটামুটি আমরা একটা বিষয় বুঝে ফেলেছি যে প্রোনাউন মোটেই ছোট জিনিস না, প্রকারের সংখ্যা অনেক। না, ফার্স্টেই আমরা যেটাতে প্রবেশ করবো সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে হচ্ছে পার্সন, সহজ করে মনে রাখবে। পার্সন বা থিং একেবারে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন ইউজ করা হয়। পার্সন বা থিং গুলোই হচ্ছে বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন। তো এক্ষেত্রে হয় কি, সংজ্ঞার থেকেও যদি আমরা দেখে রাখি তাহলে মনে রাখতে সুবিধা হয় যে পার্সোনাল কারা। আই, উই, মনে রেখো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল। অবশ্যই আই মানে আমি, আর উই মানে কি? আমরা, অনেকগুলো না, এই জন্য এগুলোকে প্লুরাল বলা হয়। রাইট, ইউ মানে হচ্ছে তুমি, সেকেন্ড পার্সন। আবার ইউ মানে কিন্তু তোমরাও বলতে পারি, ওইটাই সেকেন্ড পার্সন প্লুরাল, কোনো পরিবর্তন নেই। আর এর সঙ্গে এসে আমরা যেটা দেখব, হি শি বা কোনো হি শি বা ইট, এগুলোকে বলা হয় থার্ড পার্সন, এগুলোকে সিঙ্গুলার। তুমি চাইলে এখানে আরেকটা জিনিস ইনক্লুড করতে পারো, সেটা হচ্ছে কোনো নাম, হতে পারে রহিম, ঠিক আছে, হতে পারে রানা। রাইট, দে আর কল সিঙ্গুলার। বাট যখনই এগুলোকে অনেকগুলো বোঝানো হয় তখন কিন্তু সেখানে দে ইউজ করা হয়, এগুলোকে বলা হয় থার্ড পার্সন প্লুরাল। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ রহস্য তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। ইংরেজিতে বারবার এই কথাটি বলা হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে ইজ বাই এস হয়, থার্ড পার্সন হলে ভার্বের সঙ্গে ইজ বাই এস হয়। এখানে দেখবে একটা কথা সবসময় বলা থাকে, থার্ড পার্সন ইজ ইকুয়াল টু ভার্ব হবে সিঙ্গুলার। এই কথাটি বারবার বলা থাকে, মানে কোথাও যদি থার্ড পার্সন বলা থাকে, ওকে, তারপরে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু সাধারণত ওই কথাটি বলা থাকে না যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে। তোমরা মনে রাখবে
এমনিতেই থার্ড পার্সনের গুরুত্ব খুব কম, কিন্তু ইংরেজিতে থার্ড পার্সন মানে এই লাইনে যেগুলো রয়েছে এগুলোর প্রচুর গুরুত্ব। এইগুলো যদি কোনো বাক্যে থাকে সাবজেক্ট হিসেবে এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। এটাকে আমরা অতটা ইংরেজিতে মেনশন করি না, উল্লেখ করি না বললেই চলে। তাহলে এরপর থেকে যখনই তোমরা ইংরেজিতে শুনবে থার্ড পার্সন মাথায় যেন চলে আসো, আচ্ছা তোমরা এরা হচ্ছে থার্ড পার্সন। সো এইগুলো থাকা মানে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কিভাবে? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এখান থেকে আমরা অন্য পেজে যাব। লাইক এরকম বলা হলো যে হি গো স্ল্যাশ গোজ। ওকে, সো বলা হলো রানা স্লিভ স্ল্যাশ স্লিভ। তাহলে আমরা কি নেব? থার্ড পার্সনে রয়েছে না, রাইট। রানা কোনো কিছু নাম রয়েছে না, রাইট। দে আর থার্ড পার্সন সিঙ্গুলার, অতএব ভার্ব হবে সিঙ্গুলার। সো ভার্ব সিঙ্গুলার মানে কি? এই যে মনে করে দেখো যেগুলোর সঙ্গে এস বাই এস থাকে সেগুলোর নাম হচ্ছে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার একটু মনে করে দিই। এই যে বলেছিলাম হি যাকে যাকে সাপোর্ট করে সেই ভার্বগুলোর নাম হচ্ছে সিঙ্গুলার। মনে আছে? মনে না থাকলে আবার মনে করে নাও। হি যাকে যাকে সাপোর্ট করবে তাদের সবার নাম হচ্ছে সিঙ্গুলার। এই হচ্ছে সেই ঘটনা, রাইট? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এইগুলো জাস্ট অ্যাট এ গ্লান্স দেখে নেবে। এইবার তোমাদের লাইফে ইংরেজি শেখার ক্ষেত্রে যতগুলো স্ট্রাকচার খুব বেশি গুরুত্বপূর্ণ তার ভিতরে দিস ইজ ওয়ান অফ দ্যাম। ভুলে গেলে চলবে না, একটু মনে রাখতে হবে। এই যে এতক্ষণ আমরা আই দেখলাম, উই দেখলাম, ইউ, হি, শি অথবা দে, এগুলো দেখেছো না? একটু মনে করে দেখো। দেখেছো তো একটু আগে। সেটা শুধুমাত্র এক পাশের প্যাটার্ন, মানে শুধুমাত্র এই পাশটা, শুধুমাত্র এই পাশটা। ঠিক আছে, আমি একটু অন্য কালার করে দিই যাতে করে পরে তোমাদের একটু নজরে পড়ে। আমরা কিন্তু শুধুমাত্র এই পাশের কালারটি মানে এই পাশের শব্দগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু এর আরও কিন্তু অনেক ধরন রয়েছে, অনেক জাত রয়েছে। ঠিক আছে, যেমন আই গ্রামারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় তোমাকে সেটা মি হিসেবে ব্যবহার করতে হবে, সেটাকে মাই হিসেবে ব্যবহার করতে হবে, অথবা মাইন করতে হবে, অথবা মাই সেলফ করতে হতে পারে। উইটা কোনো কোনো সময় আস হতে পারে, আওয়ার হতে পারে, আওয়ার্স হতে পারে, আওয়ার সেলফস হতে পারে। তুমি একটা কাজ করবে, আজকের এই ক্লাসটি শেষ করার পর যখন তুমি নতুন করে রিভিউ করতে যাবে, বিশেষ করে এই অংশটা একেবারে মুখস্থ আছে কিনা একটু দেখে নেবে। যেমন আই, মি, মাই, মাইন। মাই সেলফটা অত গুরুত্বপূর্ণ নয়, এটা দেখালে তুমি শিখতে পারবে। উই, আস, আওয়ার, আওয়ার্স একবার ছোটস্থ করে ফেলবে। ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। হি, হিম, হিজ, হিজ। শি, হার, হার, হার। এখানে একটু মিসিং হয়েছে, শি হার্স হবে, এখানে হার্স হবে। ওকে, তারপরে দে, দেম, দেয়ার, দেয়ার্স, রাইট। বিশেষ করে এই কয়েকটা একেবারে উপরে একটা সিকোয়েন্স বোঝায় রেখে জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। তুমি জানো না নিজেও, তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, তোমার দুর্বলতার জন্য যতগুলো সমস্যা তোমাকে দুর্বল করেছে তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম। এগুলো বারবার তোমাকে ডিস্টার্ব করবে। প্লিজ আজকে ক্লাসটি শেষ করে মুখস্থ করে ফেলবে, রাইট। এবার আমরা দেখবো এগুলো যদি মুখস্থ করে ফেলি সেন্টেন্সে তার প্রয়োগটা কিভাবে হবে। অজানা কথা দেখো, সাবজেক্ট ফর্ম, এরপরে কি বসে? ভার্ব বসবে। মানে এই পাশে যতগুলো শব্দ রয়েছে এগুলো পরে কি বসবে? ভার্ব বসবে। ওকে, ডান। বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। এই এক্সাম্পলটা পরীক্ষায় আসে খুবই ব্যতিক্রম হিসেবে, অনেকে এটা ভুল করে। কিভাবে? একটা টেস্ট দিচ্ছি দেখো। এরকম বলা হলো যে ইট ইজ ফিল ইন দ্য গ্যাপ। অপশন এ এখানে বলা হলো আই, অপশন বিতে বলা হলো মি। টেস্ট, ইট ইজ ফিল ইন দ্য গ্যাপ। তুমি কি এখানে আই নেবে নাকি মি নেবে? তুমি কি ইটস আই বলবে নাকি ইটস মি বলবে? সূত্র দেখো কি বলা হচ্ছে, বিভার্ব। এই যে বিভার্ব, বিভার্বের কথাগুলো কি মনে আছে তোমাদের? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো হচ্ছে বিভার্ব। কোথাও যদি এই বিভার্বগুলো থাকে তারপরে হবে সাবজেক্টিভ ফর্ম। তো যখনই আমি সাবজেক্টিভ ফর্ম বললাম তোমার মাথায় আসতে হবে আচ্ছা সাবজেক্টিভ ফর্ম মানে এদের ভিতরে যে কোনো একটা হবে। সো এই জন্য বলছি এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। সাবজেক্টিভ ফর্ম, সো সাবজেক্টিভ ফর্ম কোনটা? অবভিয়াসলি আই, রাইট। সো এইটা। আবার এখানে কিন্তু লিখে দিয়েছি যে বি ভার্বের পরে অবজেক্ট হতে পারে। যেমন তোমরা কিন্তু, আমি একটু লিখে দিই এক্সেপশন, এক্সেপশন দিয়ে দিই। তোমরা কোনো কোনো জায়গায় এটা দেখেছো যে ইটস ফিল ইন দ্য গ্যাপ, ইটস মি অথবা ইট ইজ মি। এটা তোমরা ব্যবহার করতে পারো। বি ভার্বের পরে তোমরা অবজেক্ট ব্যবহার করতে পারো। অবজেক্ট এই যে লাইনে, অবজেক্ট না এই লাইনে কোনটা রয়েছে? মি আছে, এই যে মি, এই লাইনে। লাইনগুলো একটু দেখে রাখতে হবে। সো মি হতে পারে, বাট দিস ইজ কল্ড ইনফর্মাল। ইনফর্মাল মানে আসলে চলে না, বেমানান, এটার ব্যবহার খুবই কম। গ্রামাটিক্যালি একেবারে নয়, তুমি স্পোকেনে কথা বলার ক্ষেত্রে ইউজ করতে পারো। ঠিক আছে, দ্যাটস ওয়াই রিটেনের ক্ষেত্রে অলওয়েজ তোমরা ব্যবহার করবে বি ভার্বের পরে সর্বদা সাবজেক্টিভ ফর্ম। আরেকটি কোয়েশ্চেন প্রচুর দেখা যায়, সেটি হলো অ্যাজ বা দেন যদি কোথাও থাকে তারপরে হয় সাবজেক্টিভ ফর্ম। অ্যাজ বা দেন যদি কোথাও থাকে এই লাইনে যেগুলো আছে সেগুলো হবে। কিভাবে? চলো একটা এক্সাম্পল দেখি আমরা। সেটি হলো এমন একটি এক্সাম্পল যে হি ইজ বেটার দেন ফিল ইন দ্য গ্যাপ। অপশন এতে বলা হলো মি, অপশন বিতে বলা হলো আই। একটু নিজেকে প্রশ্ন করে দেখো যে আসলে কোনটা শুনতে সুন্দর শোনায়। এই কোয়েশ্চেনটা যদি তোমাকে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে তুমি কোনটা করো? হি ইজ বেটার দেন মি, সে আমার থেকে ভালো। কি নাই মজা লাগে না? হি ইজ বেটার দেন মি। বাট আমাদের সূত্র বলছে কোথাও যদি অ্যাজ বা দেন তুমি দেখতে পাও, ঠিক আছে, তারপর কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। মি আর আই, সাবজেক্টিভ ফর্ম কোনটা? এখন আমি তোমাকে যদি এখানে এসে আবার শিখাই তাহলে কি বলবো? সারা জীবনে তোমাকে আমি ইংরেজি শেখাতে পারবো না। এই জন্য যখন আমি বলবো যে এগুলোর পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম, তখন তোমার মাথায় আসবে আচ্ছা সাবজেক্টে কারা কারা ছিল একটু মনে করে দেখি প্লিজ। এই জন্য বলছি বারবার এই জিনিসগুলো কিন্তু আমাদের কথার সামনে চলে আসবে, মুখস্থ করে নিও। সো অ্যাজ বা দেনের পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম। সেই জন্য আমরা এখানে কি দিচ্ছি? রাইট, এই হচ্ছে উত্তর। এমনভাবে একটা কোশ্চেন লাইক দিস আমি এরকম হয়তো বললাম যে শি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ
লাইক উত্তর আমি এখানে দিলাম হচ্ছে অপশান এ ইউ, অপশান বিতে বলা হলো যে শি, অপশান এ বি সি, সিতে বলা হলো দিলাম হি, অপশান ডিতে বললাম যে অল অ্যাকসেপ্ট। দেখি এটার উত্তর কয়জনে পারছো। এবার একটা অগ্নি পরীক্ষা হবে, সাধারণ জিনিস অসাধারণভাবে দিয়েছি। দেখা যাক কয়জনে পারছো। দ্রুত আনসারটা সাবমিট করো। শি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ডট ডট অ্যাজ ইউ শি হি অল অ্যাকসেপ্ট বি। দেখা যাক, দ্রুত 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 আনসার করে দাও। দেখো অনেকে কিন্তু ভুল করা শুরু করে দিয়েছে, অনেকেই ভুল করেছে। ভুলটা কি বা দেখে নাও। শি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ। আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে, আচ্ছা দেখি তো আমাদের গ্রামার কি বলছে। অ্যাজ এর পরে কি হবে, সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা তাহলে সাবজেক্টিভ ফর্ম কে কে, ইউ, ইউ এর সাবজেক্ট হচ্ছে অবজেক্ট, তাই এটা কিন্তু সাবজেক্ট, আমি পাশে সাবজেক্ট লিখে দিলাম। আবার শি, এটাও কিন্তু একই সাথে সাবজেক্ট। ওকে, হি এটাও কিন্তু সাবজেক্ট, তুমি যে উপরে বক্সটা দেখবে ওখানে কিন্তু এটা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে শি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ শি। আমরা কি শি এর সঙ্গে শি তুলনা করতে পারি? সে তেমন জ্ঞান যেমন হচ্ছে সে, আমরা শি এর সঙ্গে তো শি তুলনা করতে পারি না, পারি কি? পারি না। তাহলে আমরা এইটাকে অবশ্যই বলবো যে রাইট হতে পারে না। এই জন্য ডি নাম্বারে বলা হয়েছে অল, সবগুলো রাইট এক্সেপ্ট বি, বি নাম্বারটা ব্যতীত, মানে বি নাম্বারটা বাদে সবগুলো রাইট উত্তর হতে পারে। আচ্ছা তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো যে আমরা আসলে এখানে কেন সিটাকে নিচ্ছি না। সিটাকে নেওয়াটা অপ্রাসঙ্গিক। তুমি যৌক্তিক দিয়ে বোঝাতে পারো যে একটা মেয়ে আরেকটা মেয়ের সঙ্গে তুলনা হচ্ছে, সেক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু আসলে যায় না কথাটা। আমরা বলবো যে সে তার মতোই জ্ঞানী, তোমার মতো জ্ঞানী, একজন ব্যক্তির মতো জ্ঞানী। সো সবগুলো রাইট উত্তর হতে পারে এক্সেপ্ট বি, বি ব্যতীত। ঠিক আছে, তাহলে আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছো। এবার এক্সাম্পলসে আসো। আই ক্যান ম্যানেজ দ্য সিচুয়েশন। আই ক্যান ম্যানেজ দ্য সিচুয়েশন। আই ইটস এ সাবজেক্ট। ইট ইজ আই হু ডিড ইট। এখানে আমরা আই নিচ্ছি, কেন নিচ্ছি? বিকজ বি ভার্বের পরে কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আই, অ্যাজ এর পরে কি নিচ্ছি, সাবজেক্ট ফর্ম নিচ্ছি। এখানে একটু বলে দিয়েছি, মানে বেসিক্যালি এটা হচ্ছে আগের মতোই, এমন কিছুই না। মনে করে দেখো স্পোকেন বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ইটস মি বা ইট ইজ মি বলে এই ধরনের ইনফর্মাল ব্যবহার লক্ষ্য করা যায়, এটা আমরা সাধারণত দেখি। এবার আরেকটি অজানা কথা দিয়েছি যেটা খুবই কাজে দেবে তোমাদের। অজানা কথা তোমাদের যাদের কাছে বইটি রয়েছে, তোমরা সুন্দর করে এই জায়গাটা একটু রেড করে নাও। ওকে, সাধারণ বাক্য গঠনে সাবজেক্টের পরে একটা ট্রানজিটিভ ভার্ব বসে। এখন অনেকে ভাবছো আচ্ছা ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে একটা অবজেক্ট বসে। খুবই সিম্পল ফ্যাক্ট। যদি মনে করো যে স্যার বুঝতে পারছেন, একটু ভালো করে একটু ক্লিয়ার করেন, তাহলে আমি বলবো যে একটা শর্টকাট বইয়ের পাশে লিখে রাখো, মানে খাতায় লিখো না। খাতা লিখলে কি হয়, অনেক সময় খুলতে ইচ্ছে করে না। শর্টকাটটা হচ্ছে ভার্বের পর যদি কোথাও কোনো অবজেক্ট বসে ইজ ইকুয়াল টু, সেই ভার্বটার নাম হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। প্রসঙ্গত বলি, অনেক সময় ডিকশনারি বিভিন্ন জায়গাতে খুললে সেখানে দেখবে টিভি লেখা থাকে। ট্রানজিটিভ ভার্বকে শর্টকাটে টিভি বা ট্রানজিটিভ বলা হয়। অনেকে টিভি মানে হচ্ছে টেলিভিশন মনে করে, আসলে তা নয়। সো ট্রানজিটিভ মানে হলো যে ভার্বের পরে একটা কি থাকবে, অবজেক্ট। তাহলে সাধারণ বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে এবং তারপর অবশ্যই একটা অবজেক্ট থাকবে। ওকে, কিন্তু অনেক সময় হয় কি, একটা বাক্যে অবজেক্টকে গুরুত্ব দেওয়ার জন্য, মানে অবজেক্টকে গুরুত্ব দেওয়ার জন্য অবজেক্টটা শেষে না বসে বাক্যের শুরুতে বসে। তখনই তো তোমার মাথা খারাপ হয়ে যায় যে কি ব্যাপার, অবজেক্ট তো বাক্যের শেষে থাকার কথা ছিল, এখানে কেন শুরুতে আসলো? এটার কারণই হলো বাক্যে সেই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা এক্সাম্পল দেখে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। যেমন ধরো বললাম আই সাবজেক্ট, লাইক ট্রানজিটিভ ভার্ব, হিম অবজেক্ট। এটা কিন্তু ঠিকঠাক আছে। কিন্তু যদি এই বাক্যটার দিকে আমরা তাকাই, ভেজিটেবলস আই লাইক মোস্ট, তাহলে কি ঘটনা ঘটছে জানো? আসলে বাক্যটা কেমন ছিল আগে সেটা বলি। আই লাইক ভেজিটেবলস, আই লাইক ভেজিটেবলস, তারপরে হয়তো মোস্ট। বাক্যটা কিন্তু আসলে এরকমটা ছিল। তাহলে তোমাকে প্রমাণ দিতে পারতাম বা বোঝাতে পারতাম এটি হলো সাবজেক্ট, লাইক এটি হলো ট্রানজিটিভ ভার্ব, কেননা তারপরে একটি ভেজিটেবলস অবজেক্ট আছে। কিন্তু দেখো বাক্যটা আমি এভাবে লিখেছি, আগে দিয়েছি অবজেক্ট। কেন? কারণ বাক্যটা এবার গুরুত্ব বেড়ে গেছে, যে আমি বলছি ভেজিটেবলস আই লাইক মোস্ট, যে সবজিকেই, শাকসবজিকেই আমি বেশি পছন্দ করি। ঠিক আছে, এভাবে সামটাইমস তুমি কিন্তু অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসতে পারো। তো প্রসঙ্গক্রমে এখানে একটা কথা বলা দরকার, যে যখন এরকম অবজেক্টিভ ফর্ম থাকে, মানে হি থেকে হিম, দে থেকে দেম, সেগুলোকে কিন্তু শুরুতে নিয়ে আসা যাবে না। তুমি হয়তো মনে করছো যে স্যার তাহলে কি বাক্যটাকে আমরা এভাবে বলতে পারবো যে হিম আই লাইক? নেভার, এটা কোনোভাবেই বলতে পারবো না। কখন বলতে পারবো? যদি এই জায়গাটা এরকম থাকতো যে আই লাইক রহিম, যে আমি রহিমকে খুব পছন্দ করি, তাহলে তুমি বরং বলতে পারতে যে রহিম আই লাইক, সো রহিম আমি পছন্দ করি তাকে। সো এইরকম ক্ষেত্রগুলোতে যেখানে তোমার নাউন থাকবে, সেই নাউনটাকে তুমি শুরুতে নিয়ে এসে বলতে পারো, যেটা দ্বারা অতিমাত্রায় গুরুত্ব বোঝায়। সামটাইমস কিন্তু এরকম আমরা সমস্যা ফেস করি, যে লাইক এই জিনিসটা কীভাবে সমস্যা হবে আমি তোমাদেরকে দেখাই। ধরো এরকম একটি ফিল ইন দ্য গ্যাপ দিল, এখানে বললো যে আই লাইক মোস্ট। তো এখন যদি এখানে ফিল ইন দ্য গ্যাপে যদি বলা হচ্ছে যে মাটন, ফর ইউ দিলাম, সি দিলাম হচ্ছে ইজিলি, আর ডিতে বললাম যে নান, কোনোটি নয়। তো আমি তোমাদের একটা ক্রিটিক্যাল ফ্যাক্ট দিলাম যে একটা সাধারণ জিনিস অসাধারণ হয়ে পরীক্ষা যখন আসে কি সমস্যাটি ফেস করো। ডট ডট আই লাইক মোস্ট, তো ওখানে কি তুমি মাটন দেবে, ফর ইউ, ইজিলি, নাকি কোনোটি নয়?
একেবারে স্বচ্ছ মন নিয়ে তুমি আমাকে প্রশ্ন করো যে সত্যিকার অর্থে তুমি কি দিতে, মন থেকে প্রশ্ন করো। অনেকেই ভুল করতো, বলতো যে না এখানে কিছুই হবে না, এখানে নান হবে, কারণ বাক্যটা শুনতে সুন্দর লাগছে আই লাইক মোস্ট, কিন্তু বাক্যের শুরুতে একটা অবজেক্ট বসতে পারে আই লাইক মাটন, সো মাটন আই লাইক মোস্ট, সো এখানে মাটন হতে পারে। ক্লিয়ার? আর অন্যগুলো ফর ইউ দিলে কোনো অর্থ আসবে না ইজিলি। কিভাবে যায়? এখানে অ্যাডভার্ব আছে, আবার অ্যাডভার্ব দিলে অর্থ আসে না। তো আশা করি বুঝতে পেরেছো যে পার্সোনাল প্রোনাউনগুলো অনেক সময় কিন্তু তোমাকে এভাবে নানা রকম জায়গা বিভিন্নভাবে হেল্প করবে। বিভিন্ন সময় তোমাকে অবজেক্টগুলো জেনে রাখতে হবে। আজকে এ পর্যন্তই শেষ করবো। আগামী দিন পজিটিভ থেকে শুরু করবো। প্রচুর ইনফরমেশন রয়েছে পজিটিভে আগামী দিন। অ্যান্ড অবভিয়াসলি আজকের কাজ হচ্ছে তোমরা এই পার্সোনাল প্রোনাউনের 5টি ফর্ম সুন্দর করে মুখস্থ করে ফেলবে। তাহলে আগামী ক্লাসে অনেক বেশি হেল্প পাবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অবিরাম পথ চলে যেন আমি তোমাদের সঙ্গে থাকতে পারি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে।